সোশ্যাল স্টাডির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 11-এর ইতিহাসের যে আলোচনা পর্ব আমাদের চলছে, এই আলোচনা পর্বে বেশ কয়েকটি ক্লাস আগে হয়ে গেছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব গোলাপের যুদ্ধ এবং সপ্তম হেনরি সম্বন্ধে, তার নতুন রাজতন্ত্র সম্বন্ধে। প্রথমে আসছি গোলাপের যুদ্ধে। গোলাপের যুদ্ধ, যেটা শুরু হয়েছিল 1455 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধ প্রায় 30 বছর ধরে চলেছিল, যা ইংল্যান্ডের ইতিহাসে ইংল্যান্ডের গৃহযুদ্ধ নামেও পরিচিত। 30 বছর পর 1485 খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধের অবসান হয়। এখন এই যুদ্ধকে গোলাপের যুদ্ধ কেন বলা হয়, বা কাদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল? মূলত তৃতীয় এডওয়ার্ডের বংশধর হিসাবে হাউস অফ ল্যাঙ্কাস্টার এবং হাউস অফ ইয়র্কের মধ্যে এই যুদ্ধটা হয়। তারা দুজনেই ইংল্যান্ডের সিংহাসনের ওপরে তাদের দাবি নথিভুক্ত করতে চেয়েছিল। তাহলে কাদের মধ্যে যুদ্ধটা হয়েছে সেটা বোঝা গেল। এখন গোলাপের যুদ্ধকে গোলাপের যুদ্ধ কেন বলা হয়? গোলাপ নামক কিন্তু কোনো জায়গা নেই। যেমন ভারতবর্ষের ইতিহাসে পানিপথের যুদ্ধকে পানিপথের যুদ্ধ বলা হয়, কারণ পানিপথ নামক একটি জায়গায় এই যুদ্ধটি হয়েছিল। কিন্তু গোলাপ নামক তো কোনো জায়গা নেই, তাহলে গোলাপের যুদ্ধকে গোলাপের যুদ্ধ কেন বলা হয়? কারণ হচ্ছে হাউস অফ ইয়র্ক এবং হাউস অফ ল্যাঙ্কাস্টার, এই যে দুটি পরিবার, এরা এক একটি গোলাপ অর্থাৎ রক্ত গোলাপ এবং শ্বেত গোলাপকে এদের প্রতীক হিসাবে ব্যবহার করত। আর যেহেতু এই দুটি পরিবারের মধ্যে যুদ্ধটা হয়েছিল, সেই কারণে এই যুদ্ধকে বলা হয় গোলাপের যুদ্ধ। তো যাই হোক, 30 বছর ব্যাপী যুদ্ধের পর এর অবসান ঘটছে 1485 খ্রিস্টপূর্বাব্দে। হাউস অফ ল্যাঙ্কাস্টারের সপ্তম হেনরি এই যুদ্ধে জয়ী হচ্ছেন এবং তার জয়ের মাধ্যমে ইংল্যান্ডের সিংহাসনে টিউডর রাজবংশ প্রতিষ্ঠিত হচ্ছে। সপ্তম হেনরি, যিনি ছিলেন একজন দীর্ঘাকার সুঠাম কাঁধের অধিকারী, একজন কঠোর প্রকৃতির রাজা, যার সঙ্গে হাউস অফ ইয়র্কের এলিজাবেথের একটা প্রণয়ের সম্পর্ক তৈরি হয় এবং এই প্রণয়ের সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে বিবাহ হচ্ছে। তো যেহেতু যে দুটো পরিবার এত দিন ধরে এত বছর ধরে যুদ্ধ করে আসছে, এখন কিন্তু সেই দুটি পরিবার একটা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে, যার ফলে এই 30 বছর ব্যাপী পুরনো এই গোলাপের যুদ্ধের পুনরায় পুনরুত্থাপিত হবার কিন্তু আর কোনো অবকাশ থাকছে না। যে কারণে আমরা এটা বলতে পারি যে সপ্তম হেনরি কিন্তু এই যুদ্ধের অবসানের মাধ্যমে বা এই বিবাহের মাধ্যমে তিনি তার সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এই সপ্তম হেনরি, তিনি তার রাজত্বকালে কিন্তু বেশ কতগুলি নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। বিশেষ করে তার শাসনতান্ত্রিক কাঠামো, তার রাষ্ট্রনীতি, এই সমস্ত দিক থেকে তিনি অনেক নতুন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যে কারণে তার রাজতন্ত্রকে বলা হয় নতুন রাজতন্ত্র। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে নতুন রাজতন্ত্র কার রাজতন্ত্রকে বলা হয়? সপ্তম হেনরির রাজতন্ত্রকে। এবং তিনি এই সময় তার রাজতন্ত্রে অনেক নতুন আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার কারণে তার রাজতন্ত্রকে বলা হয় নতুন রাজতন্ত্র। সপ্তম হেনরির রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয়, তার পিছনেও কিন্তু রয়েছে বেশ কিছু কারণ, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যারনদের ক্ষমতা হ্রাস। এখন তোমাদের মনে হতে পারে ব্যারন কারা? ব্যারন হচ্ছে সেই সমস্ত অভিজাত পরিবার যারা বৈবাহিক সূত্রে রাজপরিবারের সঙ্গে আবদ্ধ হতো, এবং যেহেতু বৈবাহিক সূত্রে আবদ্ধ হচ্ছে, ফলে এদের মধ্যে কিন্তু বেশ ঘনিষ্ঠতাও থাকতো, অর্থাৎ রাজপরিবার এবং ব্যারন পরিবারের মধ্যে বেশ ঘনিষ্ঠতা থাকতো এবং ব্যারনরা কিন্তু বেশ ক্ষমতার অধিকারীও হতো। এবার সপ্তম হেনরি ক্ষমতায় আসার পর কিন্তু তিনি প্রথমেই ব্যারনদের ক্ষমতাকে হ্রাস করে দিচ্ছেন। কিভাবে করছেন? ব্যারনরা ক্ষমতা পেত রাজপরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে। তিনি এই জায়গাটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন। তিনি ব্যারন পরিবারের সাথে আর কোনো বৈবাহিক সম্পর্ক গড়ে তুলছেন না। তার পরিবর্তে তিনি নতুন যে রাজতন্ত্র গড়ে উঠেছিল, যেমন স্পেন, ফ্রান্স, স্কটল্যান্ড, এই সমস্ত রাজতন্ত্র বা রাজপরিবারের সাথে তিনি তার রাজপরিবারের বৈবাহিক সূত্র গড়ে তুলছেন। যার ফলে কি হচ্ছে, ব্যারনদের ক্ষমতা তো কমে যাচ্ছেই, এবং বহির্বিশ্বেও কিন্তু টিউডর রাজবংশের মর্যাদা এবং গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন। সপ্তম হেনরির রাজত্বকালেই কিন্তু মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়ে গিয়েছিল, এবং এই সময় জ্ঞান বিজ্ঞান চর্চাও বিশেষভাবে বৃদ্ধি লাভ করতে থাকে। ফলে সাধারণ মানুষ পোপ বা ধর্মযাজকের কথা কিন্তু আর আগের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করত না। তারা যুক্তি তর্কের মাধ্যমে জিনিসটাকে বিচার বিশ্লেষণ করে তারপর গ্রহণ করত, যার ফলে একটা নতুন ধর্ম সংস্কার আন্দোলনের পথ প্রশস্ত হয়, এবং এর ফলেই একটা নতুন ধর্মমতও তৈরি হয়, যেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্মমত। এখন প্রশ্ন হতে পারে, এই প্রোটেস্ট্যান্ট ধর্মমতটা কি?
খ্রিস্টানদের যে তিনটে ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী ছিল তার মধ্যে একটি হচ্ছে এই প্রোটেস্ট্যান্ট মতাবলম্বী গোষ্ঠী বা প্রোটেস্ট্যান্ট ধর্মমত। মূলত যারা অর্থোডক্স খ্রিস্টান বা গোঁড়া ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তাদেরকে বাদ দিয়ে যারা ছিলেন তারাই ছিলেন এই প্রোটেস্ট্যান্ট ধর্মমত বা প্রোটেস্ট্যান্টবাদী যাই বলো। এবার এই যে প্রোটেস্ট্যান্ট ধর্মমত বা প্রোটেস্ট্যান্ট বাদ, এটা কিন্তু কোনো বিশেষ একটা বিষয় বা নির্দিষ্ট কোনো বিশ্বাসের উপরে ভিত্তি করে গড়ে ওঠেনি। এটা সব সাধারণ মানুষের বিশ্বাস ছিল এবং তাদেরকে নিয়ে এটা গড়ে উঠেছিল। এই প্রোটেস্ট্যান্ট ধর্মমতের অন্যতম কর্ণধার ছিলেন মার্টিন লুথার। তৃতীয়ত হচ্ছে ঔপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের সূচনা। ইংল্যান্ড মূলত ফ্রান্সের ওপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করত এবং 1492 খ্রিস্টাব্দে যখন কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন তারপর থেকে কিন্তু ফ্রান্সকে ছেড়ে আমেরিকা মহাদেশের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়ে যায়। এরপর সপ্তম হেনরি সামন্ত প্রভুদের ক্ষমতাকে অনেকাংশে কমিয়ে দেন এবং তার পরিবর্তে তিনি পার্লামেন্টের ক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দিচ্ছেন। এবং পার্লামেন্টের যে সমস্ত মেম্বাররা ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই জনপ্রতিনিধি, অর্থাৎ জনগণ প্রতি বা জনগণ দ্বারা নির্বাচিত যে প্রতিনিধি তারা জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট সরকার গঠনের পথ এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পথকেও তিনি প্রশস্ত করে দিচ্ছেন। সপ্তম হেনরির এই পদক্ষেপের ফলে সামন্ত প্রভু বা অভিজাত প্রভুদের কাছ থেকে ক্ষমতা চলে যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর হাতে এবং এই যে একটা বড় ধরনের পরিবর্তন এখানে ঘটছে যার প্রভাব কিন্তু সামাজিক স্তরেও বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিচার বিভাগের ক্ষেত্রে যদি বলি তো বিচার বিভাগের এই সময় মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছিল। সাধারণ মানুষ তাদের যে আস্থা বিচার বিভাগের প্রতি যে আস্থা সেটাও তারা এই সময় ফিরে পেয়েছিল। এতক্ষণ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, যেমন ধরো ধর্ম সংস্কার আন্দোলন বা সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকবাদ বা ব্যারনদের ক্ষমতা হ্রাস, সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সমসাময়িক ইউরোপের অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও এই পরিবর্তনগুলো লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু অন্যান্য রাষ্ট্রকে নয়, শুধুমাত্র সপ্তম হেনরির রাজত্বকালকেই কেন নতুন রাজতন্ত্র বলা হয়? কারণ হচ্ছে সপ্তম হেনরি এই সময় রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক রাষ্ট্রনীতির ক্ষেত্রে যে অভিনবত্ব দেখিয়েছিলেন বা তিনি যে অভিনবত্ব গ্রহণ করেছিলেন, যার কারণেই কিন্তু সপ্তম হেনরির রাজতন্ত্রকে বলা হয় নতুন রাজতন্ত্র। নতুন রাজতন্ত্রের বৈশিষ্ট্য, এতক্ষণ যে আমরা আলোচনাটা করলাম এই আলোচনা থেকে কিন্তু এই যে বৈশিষ্ট্যটা সেটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাও আমি একবার বলে দিচ্ছি। এই যে বৈশিষ্ট্য, যার প্রথমে আমরা বলতে পারি যে 15 শতকের সময় কিন্তু বেশ কিছু নতুন রাষ্ট্র গড়ে উঠছে যার ক্ষমতা মূলত রাজাকে ঘিরে বা রাজার কেন্দ্রীভূত থাকছে। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই সময় রাজা ব্যারনদের বা অভিজাতদের ক্ষমতাকে তিনি কমিয়ে দিচ্ছেন বা হ্রাস করে দিচ্ছেন এবং মূল ক্ষমতা তার হাতেই রাখছেন, অর্থাৎ রাজা কেন্দ্রীভূত ক্ষমতা তৈরি হচ্ছে। 3 নম্বরে আমরা বলতে পারি যে ধর্মযাজক বলো বা পোপ, এদের কিন্তু ক্ষমতা বহুলাংশে কমে যাচ্ছে, ধর্ম সংস্কার আন্দোলন হচ্ছে এবং রাজার কোনো রকম কাজে এরা কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করতে পারছেন না। 4 নম্বরে আমরা বলতে পারি যে এই যে রাজা তার হাতে যে সমস্ত ক্ষমতা চলে আসছে এবার তিনি তো সমস্ত কিছু কন্ট্রোল করবেন, যার জন্য কিন্তু তার সেনাবাহিনী প্রয়োজন। এই সময় থেকেই ভাড়াটে সেনার পরিবর্তে তৈরি হচ্ছে একটা স্থায়ী সেনাবাহিনী, যার ফলে রাজা তার ক্ষমতাকে কিন্তু আরো সুদৃঢ় করতে পারছেন। 5 নম্বরে আমরা বলতে পারি যে অভিজাত তন্ত্র বা সামন্ত প্রভুদের কাছ থেকে রাজা এই সময় জমি কেড়ে নিচ্ছেন এবং তাদেরকে কর দিতে বাধ্য করা হচ্ছে। এর ফলে আর্থিক আর্থিক সংস্কার এবং সংগঠনের মাধ্যমে বেশ কিছু আর্থিক উন্নতি বা অর্থনৈতিক উন্নতির পথ সাধন করা হচ্ছে। আমাদের আজকের আলোচনা পর্ব এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও কোনো টপিকের ওপরে তোমরা যদি কোনো ক্লাস চাও তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও।